নমস্কার দর্শক বন্ধুরা, আজ ইউটিউব চ্যানেল সচেতন আপনাদের সামনে যে ভিডিওর উপস্থাপনা করতে চলেছে সেটা একদম ভিন্নধর্মী একটি ভিডিও। আগে আমরা এরকম ভিডিও করিনি। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন কিছু দুষ্প্রাপ্য জিনিস যেগুলো সত্যি ভিতরের যে আবেগ সেটাকে নাড়া দেয়। আজ আমাদের সঙ্গে রয়েছেন সনদ বন্দ্যোপাধ্যায়। অতি সম্প্রতি তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে অবসর নিয়েছেন এবং সনদদার একটা বড় পরিচয় সেটা হচ্ছে যে তিনি পুরনো জিনিস নিজের সংগ্রহে তিনি রাখার তার একটা বাতিক আছে বলতে পারেন। হবি বললে কম বলা হবে, এটা তার একটা বাতিক। যেখানেই পুরনো জিনিস সেখানেই সনদদা ছুটে যান, এটাকে সংগ্রহ করে নিয়ে আসেন। আজ আমরা এক এক করে তার সংগ্রহে যে সকল পুরাতন দুষ্প্রাপ্য জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখাবো। এত কিছু রয়েছে যে সব একদিনে বা একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। কিছু জিনিস যেগুলো অত্যন্ত দুষ্প্রাপ্য সেগুলো আমরা এক এক করে দেখাবো। সমগ্র ভিডিওটাতে সাথে থাকুন, আপনাদেরও ভালো লাগবে নিশ্চিত করে। সবার আগে সনদদা কি দেখাবেন? সবার আগে তালপাতার পুঁথি দিয়ে শুরু হোক। আচ্ছা, তালপাতার পুঁথি আপনারা হয়তো শুনেছেন অনেকে, কিন্তু চাক্ষুষ করেননি তালপাতার পুঁথি, সেটা সনদদা দেখাবেন। প্রথমে আমি সনদদাকে বলবো আজ আমরা কি দেখাবো সেটা তো অবশ্যই যাচ্ছি। তার আগে আমি সনদদাকে বলবো একটু নিজের পরিচয়টা নিজের মতো করে দিন। আমি তো একটা পরিচয় দিলাম, এবার উনি নিজের পরিচয়টা নিজের মতো করে দিন। আমার নাম সনদ বন্দ্যোপাধ্যায়। শেকড়টা পুরুলিয়া জেলার কাশীপুর থানা মণিহারা গ্রামে। কাশীপুর খুব বিখ্যাত জায়গা, আমি খুব গর্ববোধ করি। আর তারপরে দুর্গাপুরে চলে আসা বাবার চাকরি সূত্রে, তারপর দুর্গাপুরের মানুষ হয়ে যাওয়া, আর এই নেশায় এই পুরনো জিনিসের সংগ্রহ, পুরনো যা কিছু সমস্ত উপরে আমার ভয়ঙ্কর নেশা, ভয়ঙ্কর বাতিক। তো আজকে রাজেশের ছেলে এসছে, ওদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, যা ওদের মাধ্যম দিয়ে আপনারাও দেখতে পারবেন। আশা করি আপনাদেরও আগ্রহ বাড়বে। আর আমার উদ্দেশ্য এইটাই যে সবার আগ্রহটা বাড়ুক। কিছু জিনিস প্রত্যেকেই নিজের একটা কর্নার বাড়িতে করুক, যেখানে তার পারিবারিক জিনিসগুলি কমসে কম ঠাঁই পাবে। তো আজকে তালপাতার পুঁথি দিয়ে শুরু করছি। প্রথম দিকে লেখার জন্য যে ইতিহাস, লিপি আবিষ্কারের পর লেখার যে ইতিহাস, তাতে প্রথম দিকে কোথাও টালির উপরে লেখা হয়েছে, কোথাও ধাতুর উপরে লেখা হয়েছে, কিন্তু ব্যবহার্য এবং অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য আরো সব কিছু জিনিসের দরকার ছিল, যেটাতে অনেকের কাছে কপি করা যায়। টালি বা ধাতুতে কপি করা যেত না বেশি, খুব মানে সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, লিমিটেড হতো। তো সেই জন্যই তালপাতাটাকে, অন্তত ভারতবর্ষের মানুষ, অন্যান্য দেশেও তালপাতাটা ইজি অ্যাভেলেবেল, অনেকদিন টিকবে, তার প্রসেসিংটাও শিখে গিয়েছিল। কিভাবে তালপাতাটাকে প্রথমে আহরণ করে তারপর তাকে জলে পচিয়ে, জলের মধ্যে রেখে সেটা একটা পদ্ধতি, জলের মধ্যে দীর্ঘদিন রেখে দিয়ে তারপর সেটাকে তুলে হলুদ মাখিয়ে এটাকে সিজন করে নেওয়া, যাতে করে দীর্ঘদিন এটা টিকে থাকে। আর কালির ব্যাপারটাও বলবো, কালি কিভাবে তৈরি হতো, যেটা দীর্ঘকাল টিকে থাকে। তো এই পুঁথিগুলো 200 বছরের পুঁথি, এগুলো তো টিকে আছে, এখনো লেখা পড়া যোগ্য আছে এবং খুব সুন্দর পড়া যোগ্য আছে। এখনো এখান থেকে যথেষ্ট পড়া যোগ্য, মানে পাঠযোগ্য আর কি। এই পুঁথিটার বিশেষত্ব কি? এই পুঁথিটার বিশেষত্ব হচ্ছে যে এটা খুব পপুলার পুঁথি সেই হিসাবে, যেহেতু মানে একটা সময় মানুষ ধর্মকর্মতে অনেক বেশি সময় ব্যয় করত এবং ধর্মের উপরে অনেকটা জোর ছিল। তো চণ্ডীটা, আমাদের চণ্ডী পুঁথিটা খুবই পপুলার, মানুষের কাছে খুব গ্রহণযোগ্য ছিল। এটা বিভিন্নভাবে ব্যবহার হয়েছে, যেটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয় যেটা পাঠ করেছেন, যার কিছু অংশ মহালয় পাঠ আছে, এখানে রয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ হয় না যেটা। আচ্ছা, দেখুন এখানে আপনারা দেখতে পাবেন এর সবচেয়ে পপুলার যে অংশটা, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। এই পোরশনটা পপুলার বলেই আমি এই পেজটায় বার করেছি। আচ্ছা, তার মানে এটা কি ডান দিকে এরকম করে শুরু হয়? এটা হ্যাঁ, এই যে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এইভাবে এখান থেকে শুরু হয়ে অন্তত এই মানে কি বল, এই পংক্তিতে আর কি, মানে কবিতার যে ছন্দেতে, সেখানে এখান থেকে শুরু হচ্ছে আর এইখানে এসে শেষ হচ্ছে। আচ্ছা, তার মানে এখান থেকে গিয়ে আবার এখানে এসে আবার এখানে পরেরটাও কি এরকমই কিছু আছে যেটা আমরা পরিচিত যে শব্দ শুরু হয়েছে কি? হ্যাঁ, এইটাও তো তাই রয়েছে দেখছি। হ্যাঁ, এই তো
এই যে এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ, ইয়া যা দেবী দেবী সর্বভূতেষু। হ্যাঁ, দয়া রূপেণ সংস্থিতা, হ্যাঁ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। আচ্ছা, এখান থেকে লিপির বিবর্তনও অনেকটা জানা যাবে এই যে রিসার্চ কাজগুলো। যে দেখুন এখানে রূপেণতে রয়ে বিন্দু নেই, না আগে রয়ের বিন্দু থাকতো না। এই যে ভক্তি রূপেণ, হ্যাঁ। শক্তি রূপেণ, দয়া রূপেণ, এই রূপেণর কোনো জায়গাতে বিন্দু নেই। আচ্ছা হ্যাঁ, ইত্যাদি এরকম অনেক কিছু আছে। উময় গ যেটা, সেটা উময় গটা উময় গ নয়, আচ্ছা, সেটা হচ্ছে ক। হুম। হ্যাঁ, এরকম অনেক কিছুই পাওয়া যাবে আর কি। তো তো আপনারা দেখলেন তাহলে এটা চণ্ডী যেটা পাঠ করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ার দিনকে, সেটাই আপনাদের সামনে প্রথম যে দুষ্প্রাপ্য জিনিস হিসাবে তুলে ধরলাম। এরপরে কি দেখাবেন সনদদা? দেখেননি, দুটো জিনিস পরপর দেখাচ্ছি। এক হচ্ছে এটা একটা ওজন, দেখুন কি লেখা রয়েছে উপরে। মাল যাচাই, এই যে যাচাই করে নেওয়া, হ্যাঁ, এই যে যাচাই করে নেওয়া সেইটাকে ব্যবহার করেছে এখানে, মাল যাচাই। আমরা বাটখারা শুনতে অভ্যস্ত বা ওজন শুনতে অভ্যস্ত, কিন্তু এখানে এটাতে লেখা আছে মাল যাচাই। আচ্ছা, এটা কি রয়েছে এখানে? এখানে ব্রিটিশ এম্পায়ারের যে ছবিটা, আচ্ছা, সেই Crown। যেটা রয়েছে ক্রাউন, সেই আচ্ছা। ক্রাউনে এটা কতটা ওজন? এটার ওজন হচ্ছে 19 কিলো মতো। 19 কিলো, মানে হ্যাঁ। এটা এক মন? এক মনে 40 সের। ও আচ্ছা, তাহলে এটা হাফ মন হচ্ছে আর কি। হাফ মন। হাফ মন। আচ্ছা। কিলোতে যেহেতু সেরের একটু কম হয়, 900 কিছু হয়, তাই এটা 19 কিলো মতো এই ওজন। পুরোটা সলিড? অবশ্য সলিড, সলিড। এবং এটা এখানে একটা আংটা দেওয়া আছে তোলার জন্য। আচ্ছা, পুরোটা সলিড। নিচে তো আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা পুরোটা সলিড, যথেষ্ট ভারী। 19 কিলো মানে বুঝতে পারছেন। আর একটা দুষ্প্রাপ্য জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই সেক্সট্যান্ট। সেক্সট্যান্ট হয়তো নামটা অনেকে শুনে থাকবেন। সমুদ্রে আপনি কোথায় আছেন, জাহাজের মধ্যে যখন রয়েছেন তখন আপনি কোথায় আছেন সেটা বোঝার জন্য এই মেশিনটা ব্যবহার করা হতো। এই যে কেলভিন অ্যান্ড হাগেসের লিমিটেডের দ্য সেক্সট্যান্ট, এতে এর মেশিনের সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, অ্যাঙ্গেল কারেকশন, কিছু টেকনিক্যাল ডাটাও দেওয়া আছে। কিন্তু মানে আমরা এখন এর ব্যবহার প্রায় ভুলে গেছি। যারা জাহাজি আছেন তারাও এখনো তো ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহার করেন, প্রয়োজনই পড়ে না, বা জিপিএস আছে, প্রয়োজন পড়ে না এই মেশিন দিয়ে ডিটেক্ট করার, ম্যানুয়ালি ডিটেক্ট করার। কিন্তু তখনকার দিনে তো সেসব ছিল না। দিক নির্ণয়ের জন্য ছিল কম্পাস, কিন্তু আমি কোথায় আছি, আমার অবস্থানটা মাঝ সমুদ্রে ঠিক করার জন্য এই যন্ত্রটার ব্যবহার করা হতো। এতে দুটো রেসপেক্টের দরকার হতো, একটা যে কোনো দুটো রেসপেক্ট। তো মাঝ সমুদ্রের রেসপেক্ট তো কিছুই নেই, একমাত্র আকাশ, সেখানকার নক্ষত্রমণ্ডলী, অথবা দিনের বেলায় সূর্য, অথবা একটু হলে চাঁদের আভা, আর দিগন্ত। এই দুটো জিনিস পাওয়া, তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিসকে নিতে হতো, হয় সূর্য, দিনের বেলা সূর্য চাঁদ অথবা দিগন্ত, এবং রাতের দিকে নক্ষত্র, এবং একটা নক্ষত্র কি দুটো নক্ষত্র। রাতের দিকে যেহেতু অনেক নক্ষত্র থাকে, দুটো পাওয়া যেতেই পারে নক্ষত্র। এবং তখনকার জাহাজিতে নক্ষত্র চিনতেই হতো, আকাশই ছিল চিহ্নিত রাস্তা। তো এতে এরকম আছে ব্যবস্থা, আমরা জানি না, আমি এখনো জানি না এটার। তবে আমরা চেষ্টা করছি এক্সপার্টকে দিয়ে এটার ব্যবহার জানার এবং সেটার প্রয়োগ করার আর কি, তাহলে বাচ্চাদেরকে দেখানো যেতে পারে। এই হলো সেই যন্ত্র। এটা কি মুভ করে মনে হয় না? এটা মুভ করে, হ্যাঁ, ডিগ্রিটা মুভ করানোর জন্য এটা। আচ্ছা, টিপে টিপে মুভ করতে হবে। আচ্ছা, সেট। আচ্ছা, আর একটি ছোট দূরবীন টাইপেরও আছে, এই ভেতরে রয়েছে। আচ্ছা, এটা আমাদেরকে দিয়েছেন তপন মিত্র, তপন বাবু। আচ্ছা, আচ্ছা, উনি অনেক কিছু জিনিস পুরোনো দিনের দিয়েছেন আমাদের সংগ্রহশালার জন্য। আচ্ছা। তো এই হলো সেই মেশিন সেক্সট্যান্ট। এটা একটু দুর্দান্ত জিনিস। হ্যাঁ, এটা চট করে মানে পাওয়া যাবে না কোথাও। এরপরে আরেকটা দুষ্প্রাপ্য জিনিস দেখাচ্ছে সনদদা, এটা সম্বন্ধে একটু বলবেনও এবং দেখাবেনও। বলছি, এটা দেখানোর আগে একটু, এটা একটা বিতর্কিত চিঠি। বিতর্কিত এই জন্যেই, ইতিহাসটা বললে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই চিঠিটা নিচে সই আছে ঈশ্বরচন্দ্র দেব শর্মা। আর না করলে কি দেখতে অসুবিধা হচ্ছে? না, ঠিক আছে, দেখা যাচ্ছে। ঈশ্বরচন্দ্র দেব শর্মার চিঠি। তো সাধারণভাবে পেলে এতটা বুঝতে পারতাম না,
কিন্তু মোলামদিঘি গ্রামে তারাচরণ ন্যায়রত্নের পরিবার থেকে এই বেশ কিছু পুঁথিপত্র, এই যে পুঁথি দেখছেন, সে বেশ কিছু পুঁথিপত্র এবং ক্রোড়পত্র এবং পুরনো দিনের নানা রকম ডকুমেন্টস পাওয়া গেছিল। তো তারাই বলেছিলেন যে তাদের সাথে বিদ্যাসাগর মহাশয়ের চিঠিপত্রের আদান প্রদান হয়েছিল 2টি কি 3টি। তো তাদের ঘর থেকে যখন আমি পুঁথিপত্র এগুলো পাই, ওনাদের কাছ থেকে পাই, তো আমার খুব আগ্রহ ছিল যে একটা যদি চিঠি ওর মধ্যে থেকে পাওয়া যায়। তো আমি জিজ্ঞেস করেছিলাম ওনাদেরকে, তপেশ্বর বাবু ওনাদের পরিবারের জামাই এবং মেয়ে জয়ন্তী ভট্টাচার্য, যে মানে সে চিঠি কি আছে? বলছে আমরা জানি না সে চিঠি আছে কিনা, সব ডাই করে রাখা আছে, আমরা কোনোদিন খুলে দেখিনি। তবে আমার মা কাকিমা ঠাকুমার কাছে শুনেছিলাম যে বিদ্যাসাগর মহাশয় আমার দাদু তারাচরণ ন্যায়রত্ন, যিনি এই এলাকার পণ্ডিত ছিলেন, তাকে চিঠি দিয়েছিলেন। তো মানে বিষয়টা কি ছিল? কেননা ঈশ্বরচন্দ্রের বিষয় তো সাধারণ বিষয় হবে না। তারাচরণ ন্যায়রত্নকে দিচ্ছেন ঈশ্বরচন্দ্র, মানে এক পণ্ডিতকে দিচ্ছে আরেক পণ্ডিত, বিষয়টা কি ছিল? তো উনি বলেছিলেন যে বিষয়টা ছিল যে বিধবা বিবাহের সম্মতি চেয়ে চিঠি দিয়েছিলেন। তো এখানেই আমার স্ট্রাইক করেছিল যে সত্যি তো বিদ্যাসাগর মহাশয় তো সম্মতি চেয়ে অনেকের কাছে আবেদন জানিয়েছিলেন, কেননা খুব দরকার হয়ে পড়েছিল ওনার নিজের সমর্থনের, এটা চালু করার জন্য, যে প্রচণ্ড আবেগ বিধবা বিবাহ চালু করা, তার জন্য সমর্থন পাওয়াটা প্রচণ্ড জরুরি হয়ে পড়েছিল। এবং তারাচরণ ন্যায়রত্নের মতো পণ্ডিতের কাছে যে উনি সমর্থন চাইবেন সেটা খুব স্বাভাবিক। তো খুঁজতে খুঁজতে এই চিঠিটা পেয়েছিলাম। এইটা হচ্ছে ঈশ্বরচন্দ্র দেব শর্মা। ভিতর থেকে খুলে আমি দেখাচ্ছি এবং বিষয়টা দেখাচ্ছি। দেখুন, একটু লেখাটা আমি পড়ছি। প্রণাম বিজ্ঞাপিকেয়ং পত্রেতি বিশেষন্তেষু ইতঃপূর্বে ইছাগড় নিবাসী শ্রীযুক্ত শত্রুঘ্নাদিত্য মহারাজের পুত্র শ্রীযুক্ত মাধবাদিত্য দেব যৎকালে এ স্থানে স্বীয় চিকিৎসাভিলাষে আগমন করিয়াছিলেন, তৎকালে তিনি আপনার পাণ্ডিত্যতার বিস্তৃত প্রশংসারাশি অবগত হইয়া শালয়ে আহ্বানপূর্বক অনুরোধ করিলে তদুত্তরে শূদ্রদত্ত কোনো দ্রব্য গ্রহণ করেন না বলিয়া অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন মাত্র, কিন্তু তদালয় গমনের অনিচ্ছা প্রকাশ করেন নাই। মহারাজ তাহার পুত্রের নিকট তৎসমস্ত বিদিত হইয়া সম্প্রতি আগ্রহাতিশয় সহকারে আপনাকে আহ্বান উপলক্ষে শ্রীযুক্ত বাবু হিতলাল মিশ্র মহাশয়কে পত্রিকা লিখিয়াছেন। আমি তদাদেশানুসারে অবগত করিতেছি যে যদ্যপি অনুগ্রহপূর্বক তথায় গমনে অভিলাষিত হয়েন, তাহা হইলে তিনি অবশ্য বাধিত হইবেন সন্দেহ নাই। অপিচ লিখিয়াছেন যে আপনার পালিত নিয়ম সমস্ত রক্ষা বিষয়ে অনুমাত্র অন্যথা হইবেক না। তত্রস্থ সদাচারী ব্রাহ্মণদিগের বাটিতে পাঠাদি নিষ্পন্ন এবং মহাশয়ের আবাসস্থান সেই স্থানে নিরূপিত হইবে। অধিকন্তু আমি জানি মহারাজ অতিশয় ধার্মিক এবং সদাশয় মনুষ্য, তিনি আপনার সম্মানের কিছুমাত্র ত্রুটি বা উপযুক্ত পারিশ্রমিক ব্রাহ্মণদের দ্বারা প্রদানে কৃপণতা প্রকাশ করিবেন না। আমি ভরসা করি তথায় যাইতে মহাশয় অবশ্যই স্বীকার করিবেন এবং কোন তাং যাইতে পারিবেন প্রত্যুত্তরে লিখিয়া বাধিত করিবেন। অপর মঙ্গল সেবাটির কুশল লিখিয়া আনন্দিত করিবেন। ইতি 30শে আষাঢ়, শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা, দেব শর্মা। তো এটা আমি তো ধারণাই করে নিয়েছিলাম সব দিক দিয়ে দেখে আর কি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই চিঠি। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিঠি হলেও কোথাও পাইনি আমি ঈশ্বরচন্দ্র দেব শর্মা সই করেছেন। অনেক বর্ণপরিচয়, অন্যান্য অনেক চিঠি, আনপাবলিশ লেটার্স অফ বিদ্যাসাগর, অরবিন্দ বাবুর লেখা বই, তারপরে এই যে গোল্ডেন বুক অফ বিদ্যাসাগর বা বিদ্যাসাগর রচনাবলী, বিদ্যাসাগর চরিতাবলী, বিদ্যাসাগর চরিত্র অনেকে লিখেছেন, রামকৃষ্ণ ভট্টাচার্য বই, কোথাও ঈশ্বরচন্দ্র দেব শর্মাটা পাওয়া গেল না। সে থেকে আমি একটু মুষড়ে পড়েছিলাম যে তাহলে হতে পারে ঈশ্বরচন্দ্র দেব বলে তো আর একটি লোকই ছিলেন না, আর অন্য কেউ হতে পারে। কিন্তু চিঠির বিষয়ে বলছে যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পক্ষেই সম্ভব। কেননা ঈশ্বরচন্দ্র এই চিঠি যাকে দেওয়া হচ্ছে সেই ভদ্রলোকের খোঁজ করে দেখা গেল যে ইছাগড় নিবাসী যে মহারাজ শত্রুঘ্নাদিত্য, ইনি একটি চান্ডিলে মেয়েদের স্কুল করেছেন, সেখানে শিক্ষক পাচ্ছেন না। উনি চিকিৎসা করতে আসতেন মানকরে কবিরাজ, বর্ধমানের কবিরাজ বৈদ্য ছিলেন, তার কাছে। বিদ্যাসাগরও তার লিভারের চিকিৎসার জন্য মানকরে এসে থাকতেন মাঝে মাঝে, এবং তখনই মানকরে থাকাকালীন গোপালপুর স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন, দুর্গাপুরের গোপালপুরে।
তো দেখুন, গোপালপুরে আসা এবং তারাচরণ ন্যায়রত্ন তার পাশেই মোলানদিঘিতে থাকা এবং পরিচিত হওয়া আশ্চর্যের কিচ্ছু নয়। পণ্ডিতকে চিনবেন, আশ্চর্যের কিছুই নয়। তো সেই মহারাজ যখন পণ্ডিত পাচ্ছেন না, তার স্কুলের শিক্ষক পাচ্ছেন না, তার মেয়েদের স্কুল করেছেন, তার মানে সেই রাজা মেয়েদের শিক্ষা বিস্তারের চেষ্টা করছেন, এবং তাকে যে বিদ্যাসাগর সাহায্য করবেন এটা বলাই বাহুল্য, যিনি নিজেও মহিলাদের পঠন পাঠনে আগ্রহী। তো উনি এই সাহায্যটা করার জন্য তারাচরণ বাবুকে অনুরোধ করছেন যে আপনি ওখানে দয়া করে যান, আর কি ওখানে টিচার পাওয়া যাচ্ছে না, আপনি যদি দয়া করে যান। কিন্তু তারাচরণ বাবু, তার আগে বলে রাখি, তারাচরণ বাবু কিন্তু বিধবাবিবাহ সম্মতি দেন নাই। তো তারাচরণ বাবু বোঝাই যাচ্ছে যে একটু গোড়াপন্থী ছিলেন, প্রাচীনপন্থী ছিলেন। তারাচরণ বাবু ধরেছেন যে আমি শূদ্র, রাজা শূদ্র, এই যে শত্রুঘ্নাদিত্য উনি শূদ্র, এই জায়গার পাওয়া গেছে, ইছাগড়ের হিস্ট্রি পাওয়া গেছে, ইছাগড়ের রাজ্যের বংশধররা এখনো আছে, কিন্তু আমি এখনো যেতে পারি নাই। ইছাগড়ের একটা ফেসবুক গ্রুপ আছে, আমি যাব হয়তো কোনোদিন। তো ওই রাজার কাছে যাতে শূদ্রের দ্বারা কোনো পারিশ্রমিক নেবে না, সেইটা বিদ্যাসাগর লিখছেন যে আপনি সরাসরি আপনাকে দেওয়া হবে না, মারফত দেওয়া হবে, আপনার ব্যবস্থা, রান্নার ব্যবস্থা আলাদা হবে, সব ব্যবস্থা হবে, তবুও আপনি যান। এটা বিদ্যাসাগরের পক্ষেই করা সম্ভব আর কি। মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য আকুলতা খুব স্বাভাবিক। তো মনে হয় বিদ্যাসাগর মহাশয় কোনো জায়গাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন, কোনো জায়গাতে ঈশ্বরচন্দ্র শর্মা লিখছেন, অর্থাৎ তার পক্ষে দেব শর্মা লেখাটাও মানে আশ্চর্য হওয়ার কিছু নয় আর কি। ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রকে চিঠি দিচ্ছেন, এই আনপাবলিশ লেটার্সে আছে ঠাকুরদাস দেব শর্মা করে। তাহলে বাবা যদি দেব শর্মা ইউজ করেন, ছেলে দেব শর্মা ইউজ করবে, এটাও স্বাভাবিক, হয়তো দু একটা জায়গায়। কিন্তু ঈশ্বরচন্দ্র তিন রকমের সই ব্যবহার করেছেন, বন্দ্যোপাধ্যায়, শর্মা এবং শর্মণ। স্কুল কলেজে শর্মণ ব্যবহার করেছেন, অফিসিয়াল কাজে ব্যবহার করেছেন, শর্মা ব্যবহার করেছেন, আবার পারিবারিক চিঠিতে বন্দ্যোপাধ্যায়ও ব্যবহার করেছেন কখনো কখনো। তো এটা আমার কাছে খুবই মূল্যবান। আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে তুলে ধরব সনদদার কালেকশনে থাকা বিভিন্ন কয়েনের সংগ্রহ। সাধারণ মানুষকে বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করার যে প্রয়াস নিয়ে পথ চলছে ইউটিউব চ্যানেল সচেতন, তার পাশে যদি আপনি থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকুন এবং সচেতনের সঙ্গে থাকুন।